2023 সালে কর ফাঁকি সোয়া 2 লাখ কোটি টাকা, সিপিডির গবেষণা। রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হয় কর প্রণোদনা সুবিধা। আইন শৃঙ্খলার অবনতি ও ডলার সংকটে কমছে বিদেশি বিনিয়োগ। 2024 সালে এসেছে $127 কোটি, 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শিল্পে গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 2022-23 অর্থ বছরে কর ফাঁকির কারণে আনুমানিক 2,26,000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার, যার অর্ধেকই কর্পোরেট কর ফাঁকি। সোমবার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় আলোচকরা জানান, দুর্নীতি কমানো না গেলে রাজস্ব খাতে সংস্কারের সুফল পাওয়া যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের মোট রাজস্বে কর্পোরেট আয়করের অবদান ধারাবাহিকভাবে কিছুটা বেড়েছে। 2000 থেকে 2010 সালে কর্পোরেট আয়করের অংশ 15% নিচে ছিল, যা 2015 সালে বেড়ে দাঁড়ায় 25%। সিপিডির গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি জানিয়েছে, কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তারা ঘুষ চেয়েছেন। এছাড়া বিদ্যমান কর হার অন্যায্য বলেও দাবি করেছে 82% কোম্পানি। সিপিডির গবেষণা বলছে, 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। গত 11 বছরে ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। গবেষকরা বলছেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে কর প্রণোদনা দিয়ে বিনিয়োগ সুবিধা দেওয়া হতো, যা থেকে বেরিয়ে আসা জরুরি। রাজস্ব দিতে দিতে সামাজিক খাত অব্যাহতভাবে অবহেলিত থাকছে। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না, রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না। এই ইনসেন্টিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিপিডি মনে করে, দুর্নীতি না কমিয়ে সংস্কার করা হলে সেটি কোনো কাজে আসবে না। প্রত্যেকটা খরচ এই ফসিল ফুয়েলের জন্য ইনসেন্টিভ, সেটা প্রত্যেকটা খরচ আমাদের জন্য অন্যায্য। আমাদের এই যে যারা আমরা ট্যাক্স দেই কষ্ট করে, এটার জন্য অন্যায্য, এইটা রাখা যাবে না। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলেও আলোচনায় উঠে আসে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার ব্যাংকগুলোকে এই চিঠি দিয়েছে সরকারের এই আর্থিক গোয়েন্দা সংস্থা। চিঠিতে বলা হয়, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য, হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী 7 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। 15 এপ্রিল মেঘনা আলম সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে প্রায় 60 কোটি টাকা অর্থ দাবি অভিযোগে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম। মামলার এজাহারে বলা হয়, আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। বিগত 5 বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে 2024 সালে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের চেয়ে 13.25% কমে এ সময় বিনিয়োগ এসেছে $1.27 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ডলার সংকট সহ নানা কারণে কমেছে FDI। এদিকে 2023 সালে বিদেশি বিনিয়োগ এসেছিল $1.46 বিলিয়ন। এক বছরের ব্যবধানে প্রায় $200 মিলিয়ন কমেছে বিদেশি বিনিয়োগ। হিসেব বলছে, 2024 সালের সবচেয়ে বেশি $416 মিলিয়ন বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে। এরপর পোশাক খাতে এসেছে $407 মিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায়, বিনিয়োগকারীদের আস্থাহীনতায় কমছে বিদেশি বিনিয়োগ।
চলতি মাসের প্রথম ১৯ দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে ১৭১ কোটি ৭২ লাখ ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২১,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রেমিটেন্স এসেছে ৬৪ কোটি ডলার, ৯ কোটি ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোতে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৩৩ লাখ ডলার রেমিটেন্স। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচারে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। এতে অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা কমেছে, ফলে বৈধ পথে রেমিটেন্স আহরণ বাড়ছে। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, গ্যাস সংকট ও বাড়তি দামে ঝুঁকিতে পড়েছে শিল্প খাত। এদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এসব দাবি জানান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। অর্থনীতির অনেকাংশ নির্ভর করে উৎপাদনের ওপর। সক্ষমতা ধরে রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ, কিন্তু কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। তার উপর গ্যাসের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। উদ্যোক্তারা বলছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও গ্যাসের দাম বাড়ানোয় শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা নতুন বিনিয়োগের জন্য বাধা। প্রভাব পড়বে কর্মসংস্থানে, বেড়ে যাবে উৎপাদন খরচ ও চাপ বাড়বে রপ্তানি খাতে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে অ্যাপ্লিকেশন করে রেখেছে নতুন গ্যাস সংযোগ পাওয়ার জন্য এবং আপনার এটাকে ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য। এখন আমি ক্যাপাসিটি বৃদ্ধি করতে গেলেই আমার সেই 40 টাকা করে যদি ধার্য করা হয়, তাহলে কিন্তু এখানে একটা বৈষম্য আপনার সৃষ্টি হয়। গ্যাসের দামটা যে বৃদ্ধি করছে এটা বাস্তব ভিত্তিক হয় না, এটা একটা আত্মঘাতী, এটা খুবই ক্ষতি হয়েছে আমাদের সেক্টরের জন্য। আমি মনে করি এটা পুনরায় বিবেচনা করা দরকার, গ্যাসের বৃদ্ধি না করে বরঞ্চ গ্যাসের দাম কমানো দরকার, তাইলে আমরা সার্ভাইভ করতে পারবো। আমার প্রতিদ্বন্দ্বী দেশ ইন্ডিয়া আছে, তার সাথে আমি কোনোভাবে পারতেছি না। অর্থনীতিকে গতিশীল রাখতে জ্বালানি খাতে বিনিয়োগ বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমার কাছে মনে হয় এই পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য আমাদের নিজেদের ডোমেস্টিক যে গ্যাস রিসোর্স সেটার অনুসন্ধান করা ছাড়া এবং ওইটা ব্যবহার করে মানে চালানো ছাড়া আসলে কোনো বিকল্প নেই। গ্যাসের দাম বাড়ানোয় উদ্বেগ জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম কমছে ইন্টারনেটের। নতুন 3টি স্তরে এ দাম কমানোর পরিকল্পনা করছে সরকার। আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এসব তথ্য জানান। পোস্টে দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। জানান, সরকার মোবাইল অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে। চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা হলেও কমে আসবে বলে আশাবাদী তিনি। এর আগে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সংগঠন থেকেও দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। 500 টাকায় 10 Mbps ইন্টারনেট সেবা প্রদানের কথা বলে সংগঠনটি। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় ঢাকা ছাড়বেন তিনি। 4 দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। ব্যবসা ও জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এছাড়া এই প্রথমবার 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারেও নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস, তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক,
আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছে। আমদানি মূল্য পরিশোধের নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলেও আমদানি বিলের বিপরীতে মূল্য পরিশোধ করা যাবে। এতে বিদেশি সরবরাহকারীদের দেরিতে অর্থ পাওয়ার ঝুঁকি কমবে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে ত্রুটিপূর্ণ আমদানি বিলও ব্যাংকগুলো গ্রহণ করতে পারবে, তবে আমদানিকৃত পণ্যে পরিবর্তন আনা যাবে না। এতে আরও বলা হয়, আমদানি বিলের বিপরীতে ডেলিভারি অর্ডার দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে নথিপত্রে ত্রুটি থাকছে কিনা তা যাচাই করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, আগে ত্রুটিপূর্ণ বিলের কারণে পণ্য খালাসে দেরি হতো। তাদের মতে নতুন নিয়মের ফলে আমদানি ব্যয় ও সুদহার কমবে। সমুদ্র গবেষণার কাজ ত্বরান্বিত করতে ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল কিনতে যাচ্ছে বাংলাদেশ। এবছরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এমন কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ব্লু ফাইন্যান্সিং মেকানিজম অনুসরণ করে সুনীল অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এজন্য গবেষণা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামুদ্রিক শিল্প, জাহাজের নিরাপদ চলাচল ও সমুদ্রের প্রকৃতি রক্ষায়ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। আমরা একটি সমুদ্র গবেষণা জাহাজ কিনতে যাচ্ছি। আমি এরই মধ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে আগ্রহী। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই, এটি শুধু নৌবাহিনীর কাজেই নয়, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, মেরিটাইম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজের জন্য উন্মুক্ত থাকবে। দেশের দুর্নীতির বড় অংশই সরকারি কেনাকাটায় হয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এজন্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। সকালে লালমনিরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, দুদকের কেউ যদি দুর্নীতি করে তখন অন্যদের কিছু বলার থাকে না। এজন্য দুর্নীতি দমন কমিশনের কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসা 106টি অভিযোগের শুনানি হয়। আমরা যদি দেখি যে সরকারের যত দুর্নীতি, এর বড় অংশটা কোত্থেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। ছোট পরিসরে হিমাগার স্থাপনে সাফল্য পেয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং সিন্ডিকেট ভাঙতেই এই হিমাগার তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। এতে শাকসবজি ও মৌসুমি ফলের অপচয় কম হবে, লাভবান হবেন কৃষকরা। মাত্র ৩ মিটার দৈর্ঘ্য, ২.২ মিটার প্রস্থ এবং ২.৭ মিটার উচ্চতার হিমাগারে সংরক্ষণ করা যায় ২ টন শাকসবজি ও ফলমূল। এয়ার কন্ডিশনারে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা নেওয়া হচ্ছে বিশেষ ধরনের ডিভাইস ও অ্যাপের। এই অ্যাপের মাধ্যমে আমরা নির্দিষ্ট টেম্পারেচার সেট করতে পারি এবং আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পারি যে আসলে ভিতরে কত টেম্পারেচার এখন আছে। আমরা এখান থেকে টেম্পারেচারটা সেট করে দিলে ভিতর থেকে এসি ওই অনুযায়ী টেম্পারেচারটা মনিটরিং করে। বিদ্যুৎ সংযোগের বিকল্প হিসেবে সৌর বিদ্যুতের মাধ্যমে অনায়াসে চলছে হিমাগারটি। এভাবে বিভিন্ন ফল ও শাকসবজি সংরক্ষণ করা যায় প্রায় 2 মাস। সূর্যালোকটা আছে, সেই সৌরশক্তিকে আমাদের কাজে লাগানোর জন্য এর সাথে একটা সোলার প্যানেল অ্যাড করা হয়েছে, যেটার সাহায্যে যখন সে সৌরশক্তিটা পাবে সেটা আমাদের এই হর্টিকুলটা সূর্যের আলোকে কাজে লাগিয়ে সেটা অপারেট করতে পারবে। ছোট পরিসরে এই হিমাগার স্থাপনে পরীক্ষামূলকভাবে সাফল্য পাওয়ার দাবি করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ। কৃষকরা যদি তারা যৌথ উদ্যোগে অথবা সমিতির মাধ্যমে এরকম একটি কোল্ড স্টোরেজ করে, তাহলে তাদের উৎপাদিত পণ্য নিজেরা সংরক্ষণ করে বাজারে ছেড়ে তার সঠিক মূল্যটি তারা পেতে পারে। এই প্রযুক্তি ব্যবহারে গুনতে হবে 15 থেকে 20 লাখ টাকা। পরীক্ষামূলকভাবে রংপুর ও টাঙ্গাইলে এ ধরনের হিমাগার নির্মাণে সাফল্য এসেছে বলে দাবি গবেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটনকে তুষ্টকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এসব দেশকে স্বার্থপর বলেও সমালোচনা করেছে বেইজিং। এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমদানি কর অব্যাহতির বিষয়ে চীনের সাথে বাণিজ্য সীমিত করতে মার্কিন অংশীদারদের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনার অভিযোগ ওঠে। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ। পাল্টাপাল্টি পদক্ষেপে চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ বেড়ে এখন 245%। বিপরীতে ওয়াশিংটনের পণ্যে বেইজিংয়ের শুল্ক 125%। এবার চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যে ওয়াশিংটনকে তুষ্টকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশগুলোকে স্বার্থপর বলেও সমালোচনা করা হয়। বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের তুষ্টি শান্তি আনতে পারে না এবং এমন আপোষ সম্মান অর্জন করতে পারে না বলে মন্তব্য করেছে বেইজিং। বিবৃতিতে আরও বলা হয়, সবারই ন্যায্যতার পক্ষে দাঁড়ানো উচিত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বাণিজ্যিক নীতি এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করা উচিত। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমদানি কর অব্যাহতির বিনিময়ে চীনের সাথে বাণিজ্য সীমিত করতে মার্কিন অংশীদারদের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওঠার পরই এমন হুঁশিয়ারি দিল চীন। এদিকে শুল্ক ইস্যুতে বাণিজ্যিক অংশীদারদের সাথে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে জাপানি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছে এবং এই সপ্তাহে আলোচনা শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল। তাছাড়া এই সপ্তাহেই ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার মতে, আমদানি কর মার্কিন ভোক্তাদের বেশি করে আমেরিকার তৈরি পণ্য কিনতে উৎসাহিত করবে, করের পরিমাণ বাড়াবে এবং দেশ বড় বিনিয়োগের দিকে পরিচালিত হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া এবং এতে কয়েক দশক সময় লাগতে পারে, যার প্রভাবে অর্থনীতিতে অচলাবস্থা তৈরি হতে পারে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। এ নিয়ে টানা 6 কার্যদিবস দরপতন ডিএসইতে। প্রধান সূচক কমেছে 29.52 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 359 কোটি 4 লাখ টাকার শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 62.68 পয়েন্ট। সোমবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 50 মিনিটে প্রধান সূচক বাড়ে 11 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকের অবস্থানও। দিন শেষে ডিএসইএক্স সূচক 29.52 পয়েন্ট কমে অবস্থান করছে 5044 পয়েন্টে। এদিকে সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন। এই সময় মোট লেনদেন হয়েছে 359 কোটি 4 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 8 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 103টির প্রতিষ্ঠানের, কমেছে 234টির এবং অপরিবর্তিত রয়েছে 60টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বিচ হ্যাচারি, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে সাজিবাজার পাওয়ার, দ্বিতীয় হাইডেলবার্গ মেটেরিয়াল এবং তৃতীয় অবস্থানে আছে ডোরেন পাওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 62.68 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে 3 কোটি 36 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 168 টাকা 7 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 144 টাকা 62 পয়সায়। অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 67 পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দরও রয়েছে অপরিবর্তিত, বিনিময় হয়েছে 399 টাকা 96 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 27 টাকা 96 পয়সায়।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।